চকবাজারে ওয়াহেদ ম্যানশনের দোতলায় রাসায়নিকের গুদাম থেকে আগুনের সূত্রপাত, ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের প্রতিনিধি দল। এটা যে একটা কেমিক্যাল ভ্যাপার এক্সপ্লোশন, এটা এই স্ট্রাকচারাল ড্যামেজগুলো থেকে দেখে বোঝা যায়। এটা শিওর যে এটা কেমিক্যালের কারণে এক্সপ্লোশন হয়েছে। ঘটনার 5 দিন পরও বার্ন ইউনিটে স্বজনদের অপেক্ষা, শঙ্কামুক্ত নন চিকিৎসাধীন 7 জনের 5 জনই। আমার ভাই ল্যাংরা, ওই ছেলেটাই ছিল, দুইটা ছেলে, এটাই বড় ছেলে। ডক্টর এসে আপনার মনে করেন গাইডলাইন দিচ্ছে, বাসা যারা যারা জানেন তাদেরকে বলে দেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারে। ইনহেলেশন ইনজুরি আছে সবারই, এই জন্য আমরা এখনো কাউকে আশঙ্কা মুক্ত বলতে পারবো না। ছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোজা সামনে রেখে এবার আগে ভাগেই তৎপর অসাধু ব্যবসায়ীরা। রাজধানী থেকে মেয়াদোত্তীর্ণ শত শত মণ মাছ মাংস জব্দ, 58 লাখ টাকা জরিমানা। আইন কঠোর করার তাগিদ ক্যাবের। রফতানি বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিত বিনিয়োগ করার আহ্বান। বিমান ছিনতাই চেষ্টা মামলায় কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে জমা পড়ল খেলনা পিস্তল সহ 15 আলামত, জব্দ করা হয়েছে বিমানটিও। ডাকসু নির্বাচনে 25টি পদের জন্য 237টি মনোনয়নপত্র জমা, প্রাথমিক তালিকা প্রকাশ কাল। নির্বাচনের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় রোগ শনাক্ত হয়নি এখনো, মেডিকেল টিম গঠন, আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। গাড়ি সিলিন্ডার থেকে নয়, চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সময় সংবাদকে এ তথ্য জানান বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর MAA শওকত চৌধুরী। এদিকে মানবাধিকার কমিশনের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সব তথ্য উপাত্ত সংগ্রহ শেষে আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। চকবাজার ট্র্যাজেডির পর থেকেই চুড়িহাট্টা আগুনের সূত্রপাত নিয়ে ওঠে নানা প্রশ্ন। সরকারের বেশ কয়েকটি সংস্থা জানায় ওয়াহেদ ভবনের সামনে রাখা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই লাগে আগুন, কিন্তু এরপর গণমাধ্যমে আসা বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সিলিন্ডার থেকে নয়, ভবন থেকে আগুনের সূত্রপাত। মঙ্গলবার ওয়াহেদ ম্যানশন পরিদর্শন শেষে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর MAA শওকত চৌধুরী সময় সংবাদকে জানান, সিলিন্ডার নয়, ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার বারান্দা থেকে আগুন লাগে। দোতলার বারান্দাতে দেখা যাচ্ছে যে একটা হলো ওয়ালটা পড়ে গেছে, আর একটা হলো ওখানে যে বিমটা, ওই বিমটাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে গেছে নিচে। এবং এটা যে একটা কেমিক্যাল ভ্যাপার এক্সপ্লোশন, এটা এই স্ট্রাকচারাল ড্যামেজগুলো থেকে দেখে বোঝা যায়। এটা শিওর যে এটা কেমিক্যালের কারণে এক্সপ্লোশন হয়েছে। এদিকে মানবাধিকার কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, ওয়াহেদ ম্যানশন ভবনটি সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কিনা এসব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। এটা কোনো উইলফুল নেগলিজেন্সি কিনা, নাকি এটা অনিচ্ছাকৃত অজ্ঞতাজনিত অবহেলা, নাকি এটা কোনো ন্যাচারাল ডিজাস্টার, না এটা আমরা বিন্দুমাত্র যেখানে সন্দেহ আছে সেটাও ভেবে দেখবো যে ইভেন কোনো স্যাবোটেজ কিনা। এদিকে ওয়াহেদ ম্যানশনে এখনো মিলছে রাসায়নিক কারখানার সন্ধান। ঘটনার 5 দিন পরও নিচতলায় নতুন একটি রাসায়নিক কারখানার সন্ধান পাওয়া গেছে। আমাদের অনুসন্ধানের পরপর কিন্তু আন্ডারগ্রাউন্ডে যে কেমিক্যালের গোডাউনগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হলেও এই জায়গাটির সন্ধান কিন্তু এখনো কেউ পায়নি, যার কারণে কিন্তু এই কেমিক্যালগুলো এখনো সরানো হয়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, চকবাজার, ঢাকা। পেরিয়েছে 5 দিন, এখনো নানা শঙ্কা নিয়ে বার্ন ইউনিটে অপেক্ষায় স্বজনরা। চিকিৎসাধীন 9 জনের 2 জন মৃত্যুর পর ভয় যেন কয়েক গুণ বেড়ে গেছে অন্য রোগীর স্বজনদের। চকবাজারের ঘটনায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন 7 জনের 5 জন এখনো সংখ্যামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। অপেক্ষায় নির্বাক মা, প্রতি অনুপল মুহূর্ত শঙ্কা আর দুর্ভাবনার। সন্তান দগ্ধ হয়ে আইসিইউতে, মায়ের মনটাও যে দগ্ধ হচ্ছে প্রতিক্ষণ। পেরিয়েছে 5 দিন, চোখের পানি শুকায়নি, হৃদয়ের ক্ষত তো আজীবনের। পরিবারের কেউ এক মুহূর্তের জন্য সরছেন না বার্ন ইউনিটের আইসিইউর সামনে থেকে। আমার ভাই ল্যাংরা, ওই ছেলেটা
দুইটাই ছিল, দুইটা ছেলে, এটাই বড় ছেলে। কখনো অবস্থা আশঙ্কাজনক, আবার কখনো ভালো, আবার ডক্টর এসে আপনার মনে করেন গাইডলাইন দিচ্ছে। হ্যাঁ, কখনো আবার বলতেছে যে বাসায় যারা যারা জানেন উনি সুস্থ আছেন তাদেরকে বলে দেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারে। নিজে সুস্থ হবে এই ধরনের কোনো কথা বলেননি। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর পর বাকি 7 জনের স্বজনদের বুকের কাঁপুনি বেড়েছে। নানা আশঙ্কায় কেঁপে উঠছেন তারা বারে বারে। গতকালকে রাত্রে 2 জন মারা গিয়েছে, তো ওটা দেখে আমার আরো বেশি এখন খারাপ লাগতেছে। চিকিৎসক জানিয়েছেন চকবাজারের আগুনের ঘটনায় দগ্ধ 7 জনের 5 জন এখনো শঙ্কামুক্ত নন। 5 জনের আসলে যেই অগ্নিদগ্ধের যে পরিমাণ শরীরে, সেটার সাথে যেটা সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ইনহেলেশন ইনজুরি আছে সবারই। এই জন্য আমরা এখনো কাউকে আশঙ্কামুক্ত বলতে পারবো না, কারণ এই ধরনের ইনহেলেশন ইনজুরির পেশেন্ট যে কোনো মুহূর্তেই খারাপ হয়ে যেতে পারে। শঙ্কামুক্তরা 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন বলে জানান চিকিৎসক। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। শত শত মন মেয়াদোত্তীর্ণ হিমায়িত মাছ মাংস সংরক্ষণের দায়ে রাজধানীর একটি হিমাগার মালিককে কর্তৃপক্ষকে 58 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়। রমজান সামনে রেখে এসব মেয়াদোত্তীর্ণ মাছ মাংস বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করে মুনাফা আদায়ের লক্ষ্য ছিল বলে জানায় র্যাবের ম্যাজিস্ট্রেট। দেশের নামিদামি রেস্টুরেন্টের চাহিদা মেটাতে গরু, মুরগি, ভেড়ার মাংসসহ নানা পদের সামুদ্রিক মাছ আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে। প্রায় 1600 মণ এসব হিমায়িত ভোগ্যপণ্যের সবগুলোরই মেয়াদ শেষ হয়েছে প্রায় 2 বছর আগে। রাজধানীর তেজগাঁওয়ে হিমাগারে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে হিমাগারের মালিককে জরিমানা করার পাশাপাশি আমদানিকারক 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এই যে মাংসগুলো রয়েছে, যেগুলো 17 সালের অক্টোবরে এবং নভেম্বর এক্সপায়ার হয়ে গেছে, এবং এই মাংসের একটা বড় লট কিন্তু গত 1.5 বছর তারা বিক্রি করছে, এবং এই মাংসগুলো কিন্তু আসন্ন রমজান উপলক্ষে তারা বিক্রি করার জন্য কিন্তু তারা এগুলি সংরক্ষণ করেছিল বলে আমরা জানতে পেরেছি। তার জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। যারা এই অপরাধ করবেন তাদের বিরুদ্ধে আইনের কঠোরতম ব্যবস্থা আমরা গ্রহণ করব। মেয়াদোত্তীর্ণ খাবার আমদানি করার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি আমদানিকারকদের কাছ থেকে। এটা অবশ্যই অন্যায়, আসলে ব্যাড লাক আমাদের এটা এখানে রয়ে গেছে, এটার জন্য আমরা আসলে সরি। এটা নর্মালি আসতেছে যাইতেছে, এটা অ্যাজ ইউজুয়াল সবসময় চলতেছে। ডেটটা তারা করে দেবে, যারা পার্টি যারা বিক্রি করবে তারা করে দেবে, তারা কখন দেবে তারা নিয়ে করে দেবে। আসছে রমজান পর্যন্ত ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছিনতাইকৃত বিমানটি মামলার আলামত হিসেবে জব্দ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বিকালে মামলার দায়িত্বভার বুঝে নেওয়ার পর বিমানটি জব্দ করা হয়। পরে বিমানটি রক্ষণাবেক্ষণের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া। এদিকে রাতে কাউন্টার টেরোরিজমের তদন্ত দল ছিনতাইকৃত বিমান থেকে খেলনা পিস্তল, বোমার ডামি সহ 15 রকমের আলামত সংগ্রহ করে। এর মধ্যে নিহত পলাশের পাসপোর্ট, নায়িকা শিমলার সাথে বিয়ের কাবিননামা, পলাশের পোশাক ও ব্যাগও রয়েছে। গত রোববার বিকেলে ঢাকা থেকে দুবাই যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইকারীর কবলে পড়ে। ওই দিন রাতেই কমান্ডো অভিযানে ছিনতাইকারী পলাশ আহমেদ নিহত হয়। এ ঘটনায় সিভিল এভিয়েশন প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে সোমবার রাতে পতেঙ্গা থানায় মামলা করেন। রাত 11টার সময় আরও থাকছে। গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েকে শারীরিক নির্যাতন, অপমানে স্কুল পড়ুয়া মেয়ের আত্মহত্যা, অভিযুক্তের শাস্তি দাবিতে বিক্ষোভ। দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এনআরবি প্রকৌশলীদের প্রথম সম্মেলনে একথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কেবল একটি পণ্যের উপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারে না। এ কারণে রফতানি বহুমুখীকরণে চিন্তা ভাবনা করছে সরকার। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
উই আর ফর বাংলাদেশ স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশে নানান পেশায় কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মধ্যে প্রকৌশল পেশায় জড়িতদের মেধা ও প্রজ্ঞা দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে ঢাকায় আয়োজিত হলো প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলন। বিশ্বের ৩০টি দেশে কর্মরত প্রায় ৩০০ প্রকৌশলীর ২ দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এবং ব্রিজ টু বাংলাদেশ নামের একটি প্রবাসী সংগঠন। মঙ্গলবার এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কনভেনশন অন এনার্জি ইঞ্জিনিয়ার্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশের উন্নয়নে বিনিয়োগ করার আহ্বান জানান প্রকৌশলীদের। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আজকে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে আমরা আশা করি যে যারা বিদেশি তারা তো বিনিয়োগ করবে, আমাদের প্রবাসী যারা তারাও বিনিয়োগ করতে পারেন। শহরের পাশাপাশি গ্রামের উন্নয়নে সরকার মনোযোগী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। একটা জিনিস রপ্তানির উপরে নির্ভরশীল করে একটা দেশ চলতে পারে না, আমাদের রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে আমরা গবেষণা শুরু করেছি। গবেষণার মধ্য থেকে জুট জিনোম আবিষ্কার করা হয়েছে এবং এই পার্ট থেকে আমরা বহু কিছু এখন উৎপাদন করতে পারি। সেই সুযোগটা আমাদের সামনে এসেছে, সেটা আমাদের কাজে লাগাতে হবে। এই সম্মেলন থেকে দেশের উন্নয়নে করণীয় ঠিক করতে কার্যকর সুপারিশ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে বলেও জানান সরকার প্রধান। দেশের উন্নয়নকে আরো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী 11 মার্চের ভোটে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও হল সংসদে ছাত্রলীগ ছাড়া পূর্ণ প্যানেল দিতে পারেনি অন্য কোনো সংগঠন। ডাকসু নির্বাচনে 25টি পদের জন্য 237টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই বাছাই শেষে কালই প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীদের সময় দেওয়া হয় মাত্র 3 ঘন্টা। এই সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিকে ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার বিরোধী সংগঠনগুলো বলছে নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। পরিস্থিতি দেখে আমি সিদ্ধান্ত নিব যে কি করব না করব। মানে এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ভালো। ডাকসু নির্বাচনের পরিবেশ এখনো কিন্তু সৃষ্টি হয়নি। ছাত্রদের মধ্যে এখনো কিন্তু আতঙ্ক আছে, তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে, আসলে তারা ভোট দিতে পারবে কিনা। তারা যদি ক্যাম্পাসে না আসে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি তাদেরকে যদি সেভাবে গ্রহণ না করে, এখানে তো সহাবস্থানের বিষয় না, আমরা তো তাদেরকে বাধা দিচ্ছি না। কেন্দ্রীয় ছাত্র সংসদে সবগুলো সংগঠন তাদের পূর্ণ প্যানেল দিয়েছে, কিন্তু হল সংসদে একেবারে ভিন্ন চিত্র। ছাত্রলীগ ছাড়া বাকিরা পারেনি প্রার্থী তালিকা পূর্ণ করতে। মেয়েদের 5টি হল ও ছেলেদের জগন্নাথ হলে কোনো প্রার্থী দিতে পারেনি ছাত্রদল। বাম ছাত্র জোট ও কোটা আন্দোলনকারীরা কোনো রকম গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রৈক্য আমাদের 2 জোটের প্যানেল হয়েছে। আমরা কেন্দ্রীয় প্যানেল দিয়েছি এবং সবগুলো হলেও আমাদের মোটামুটি প্যানেল চূড়ান্ত হয়েছে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে 13টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে 19টি। সুফিয়া কামাল ও শামসুন্নাহার হলে 13 পদের বিপরীতে 22টি। অন্য হলগুলোতে একটু বেশি জমা পড়লেও বেশ কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন ছাত্রলীগের প্রার্থীরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরে হেলে পড়া 6তলা ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বিআইডব্লিউটিএ অভিযান পরিচালনা করছে। সন্ধ্যা 7টার দিকে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা দূরে থাকায় আশপাশের আধা পাকা 10টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলতে হয়। স্থানীয় কাউন্সিলর জানান, আশপাশের লোকজনের নিরাপত্তা নিশ্চিতে তাদেরকে আগে থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। রাজুকের অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছিল। সোমবার দুপুরের দিকে ভবনটি হেলে পড়লে বাড়ির বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য সবাইকে বের করে দিয়ে সব তালা মেরা তারা সারা রাত এবং আজকে সারা দিন এখানে পাহারা অবস্থায় আছে। বিআইডব্লিউটি, রাজুক এবং স্থানীয় প্রশাসন, ফায়ার ব্রিগেড সম্মিলিতভাবে সবাই আমরা সারাদিন এখানে ছিলাম এবং সবাই ওদের আগ্রহ অপেক্ষা করছি। সন্ধ্যা 7টা থেকে আমরা অভিযান শুরু করছি। এখানে স্থানীয় কাউন্সিলর সাহেব আছেন। যেদিক থেকে আমাদের কাজ করতে হচ্ছে, কাজ করব আমরা পরিকল্পনা করেছি, সেদিকেই বিল্ডিংটা ঝুঁকে আছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবেই আমাদের কাজটা করতে হবে। এই ঝুঁকিটা আমরা যাতে কোনো জানমালের ক্ষতি না হয় সেইটা আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিব।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত 15 দিনে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরও 4 জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সেখানকার বেশিরভাগ মানুষ এখন মুখ ঢেকে চলাফেরা করছেন। এই ঘটনায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মরিচপাড়া নয়াপাড়া গ্রামে সম্প্রতি অজানা রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পাশের বাউরুভিটা ও বন্দরপাড়া সহ কয়েকটি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। নারী, শিশু ও বৃদ্ধা সহ এলাকার বেশিরভাগ মানুষ মুখ ঢেকে চলাফেরা করছেন। এরকম করে মানুষগুলা মারা গেল, কি হবে, সবাই আতঙ্ক খায় যায়। ওই অসুখগুলা আমার বাচ্চাগুলাকে ধরে নাকি, ওইভাবে আমার সংসারটাও নষ্ট হয়ে যায় নাকি, এটাও মনে করছি, ভয় পাচ্ছে। এটা এখানে পর 15 দিনের মধ্যে 5 জন মানুষ মারা গেল। আমরা ভয়ে কেউ বাড়ি থেকে বাইরে হইতে পারতেছি না। এই রোগের এখন পর্যন্ত কেউ কোনো ভাইরাসের কথা বলতে পারেনি। এখন পর্যন্ত এটার কোনো চিকিৎসা এলাকায় শুরু হয়নি। এই ঘটনায় স্থানীয় ভান্ডারদহ উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোগটিকে আমাদের যেন কোনো কিছু ব্যবস্থা করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ইউনো স্যারের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন এবং নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ। রোগ নির্ণয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 2টি মেডিকেল দল গঠন করা হয়েছে। নতুন করে আক্রান্তদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমাদের এই হসপিটালে আমরা একটা কেবিন রেডি রাখছি এবং আমাদের অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক রেডি আছে। প্রাথমিক ম্যানেজমেন্ট দেওয়ার যে সব সুযোগ সুবিধা আমাদের আছে সবকিছু আমরা 24 ঘন্টা একদম রেডি করে রাখছি। গত 12 ফেব্রুয়ারি মরিচপাড়া নয়াবাড়ি গ্রামের তাহের মিয়া সহ তার পরিবারের 5 সদস্য মারা যান। গ্রামের আরও 4 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে স্কুল পড়ুয়া মেয়ে। জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নূর আলম আকন্দ রিপনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। অপমান ও নির্যাতন সইতে না পেরে লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিল 10ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী রানী। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, ক্ষোভে ফুঁসে উঠেছে গ্রামবাসী ও সহপাঠীরা। কিছুতেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। স্বজনদের অভিযোগ, সোমবার গাইবান্ধা সদরের ধনকুটি গ্রামে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে শ্রাবন্তীর মা দীপ্তি রানীকে নির্যাতন করে প্রতিবেশী লিখন দাস। এক পর্যায়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় শ্রাবন্তীকে। এতে লজ্জা ও ক্ষোভে আত্মহত্যা করে শ্রাবন্তী। আমরা শাস্তি চাই, ওর আমার ফাঁসি চাই, ফাঁসির বদল ওর মা যখন কোল খালি আছে, ওর মা যেন ওর কোল খালি হয়। এটা আসলে গ্রহণযোগ্য নয়। এই ঘটনার পুনরাবৃত্তি কেউ চায় না, আমিও চাই না। এখানকার উত্তেজিত জনগণ, স্টুডেন্ট সবাই আজকে মানববন্ধন করছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। আত্মহত্যার প্ররোচনা আমরা মামলা নিয়েছি এবং অন্যান্য নির্যাতন আরও কিছু করা হয়েছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং পোস্টমর্টেম রিপোর্টের উপর ভিত্তি করে এবং সার্বিক তদন্ত থেকে আমরা যা পাবো সেটার উপর ভিত্তি করে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিব। শ্রাবন্তী রানী গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত লিখন ও তার পরিবার। সময় সংবাদ, গাইবান্ধা। বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন 13ই মার্চ ধার্য করেছেন বিশেষ আদালত 2-এর বিচারক ASM নুরুল ইসলাম। আজ সকালে আদালত এদিন ধার্য করেন। এর আগে সোমবার বেগম জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল ইসলামের করা আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি নজরুল ইসলাম ও তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আদেশ দেন। বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে 2008 সালের 26শে ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। মুক্তমনা লেখক ও ব্লগার ডক্টর অভিজিৎ রায় হত্যার 4 বছর আজ। ঘটনার এত বছর পর মামলার মূল আসামি বরখাস্তকৃত মেজর জিয়া সহ
চারজনকে গ্রেফতার না করে মামলার চার্জশিট দেওয়ায় ক্ষুব্ধ ও হতাশ অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এক ফেসবুক পোস্টে একে তিনি মুখ রক্ষার চার্জশিট বলে মন্তব্য করেন। তবে মামলার তদন্ত সংস্থা বলছে, যেহেতু আসামির অনুপস্থিতিতেও বিচারের বিধান রয়েছে, তাই চার্জশিট দিয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার ডক্টর অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হত্যাকাণ্ডের পর তদন্তে সহায়তা করতে দেশে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। 11টি আলামত পরীক্ষার জন্য নিয়ে যায় তারা। বইমেলার সিসি ক্যামেরার ছবি প্রকাশ করে গোয়েন্দা পুলিশ। এই হত্যার সঙ্গে জড়িত অভিযোগে বিভিন্ন সময় 11 জনকে গ্রেফতার করা হয়। প্রধান অভিযুক্তদের মধ্যে একজন মারা যায় বন্দুকযুদ্ধে। এ অবস্থায় গেল সপ্তাহে মামলার চার্জশিট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠায় কাউন্টার টেররিজম ইউনিট। তবে এক ফেসবুক স্ট্যাটাসে এটিকে মুখ রক্ষার চার্জশিট হিসেবে অভিহিত করেন অভিজিতের স্ত্রী। বন্যা আহমেদ নামের তার অ্যাকাউন্ট থেকে দেয়া স্ট্যাটাসে বলেন, প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী সৈয়দ জিয়াউল হকের টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আরেক মূল পরিকল্পনাকারী আকরাম ওরফে আদনান ওরফে আবদুল্লাহ পলাতক। কিলিং স্কোয়াডের প্রধান মুকুল রানা বন্দুকযুদ্ধে নিহত। গেল 4 বছরে তদন্ত সংস্থা একবারও সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন বন্যা। রাফিদা আহমেদ বন্যা তার সাথে FBI এর মাধ্যমেই এবং তিনি যখন এখানে বাংলাদেশ থেকে হাসপাতাল থেকে বিদেশ যান তার আগে আমাদের সাথে কথা হয়েছে। একটা মামলা মানে অনন্তকাল মানে তদন্তাধীনও রেখে দেওয়া যায় না, কারণ কিছু আসামি গ্রেপ্তার আছে, যদি আমরা চার্জশিট না দেই এরা হয়তো একটা সময় জামিনে বেরিয়ে আসবে। এই জন্য মানে বিচার কাজটা হয়ে গেলে আমরা এক ধাপে এগিয়ে গেলাম। এদিকে যেহেতু মূল আসামি গ্রেফতার হয়নি, তাই অভিজিতের পরিবারের আপত্তিকে স্বাভাবিক বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘ 4 বছর পরে যে চার্জশিটটি দেওয়া হলো, সেখানে প্রধান আসামি যারা, তাদের একজন তো নিহত হয়েছেন, অন্যরা এখনো গ্রেপ্তার হয়নি। তাহলে বিচারটা কতদিনে হবে? সেইখানে তো অবশ্যই অভিযুক্তের পরিবারের আপত্তি থাকতেই পারে। প্রগতিশীল মুক্ত চিন্তার ধারা অব্যাহত রাখার স্বার্থে অভিজিৎ সহ সব ব্লগার হত্যার বিচার দ্রুত শেষ করা উচিত বলেও মন্তব্য তার। হোক বা বিচার প্রক্রিয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিমান ছিনতাই চেষ্টা মামলায় জব্দ করা হলো বিমানটি। আলামত হিসেবে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে জমা পড়ল খেলনা পিস্তল। চকবাজারে ওয়াহেদ মেনশনের দোতলায় রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের প্রতিনিধি দল। চিকিৎসাধীন 7 জনের 5 জনই সংকটাপন্ন। রোজা সামনে রেখে এবার আগে ভাগেই তৎপর অসাধু ব্যবসায়ীরা। রাজধানী থেকে মেয়াদোত্তীর্ণ শত শত মন মাছ মাংস জব্দ। 58 লাখ টাকা জরিমানা। আইন কঠোর করার তাগিদ ক্যাবের। রফতানি বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিত বিনিয়োগ করার আহ্বান। এবং ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় রোগ শনাক্ত হয়নি এখনো। মেডিকেল টিম গঠন। আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।